আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা। তোমরা যারা এসএসসি 24 ব্যাচ, তোমাদের এখন নতুন পরিচয়। তোমরা এখন এইচএসসি 26 ব্যাচ। যদিও এখন তোমাদের কলেজে ক্লাস শুরু হয় নাই, তবে এইচএসসি লাইফের শুরুতেই কিছু সঠিক দিক নির্দেশনা, সঠিক গাইডলাইনের অভাবে তোমরা যে ভুলগুলো করে ফেলো, যার জন্য আসলে আমাদেরকে পরবর্তীতে অনেক সাফার করতে হয়। এই ভুলগুলো নিয়ে আমাদের আজকের ভিডিও। তবে এই ভুলগুলা যদি আমরা আগে থেকে সংশোধন না করে নেই, এগুলো আমাদের উপলব্ধি করতে করতে এত বেশি দেরি হয়ে যায়, এরপরে আসলে আর ভুল সংশোধনের কোনো সুযোগ থাকে না। তাই আমরা কলেজ লাইফ শুরু হওয়ার আগেই আজকে জেনে নিব যে এইচএসসি লাইফে যে 10টা ভুল কোনো মতেই করা যাবে না, তো নাই। আচ্ছা, তো প্রথমে যেটা বলছি দেখো, বলছে যে আমাদের সবার একটা ভুল ধারণা যে এইচএসসি লাইফ হলো 2 বছর। 1 বছর হলো ফার্স্ট পেপার পড়বো, 1 বছর হলো সেকেন্ড পেপার পড়বো। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ভুল। দেখো, এইচএসসি লাইফ কখনোই 2 বছর না। এইচএসসি লাইফে টাইম ধরতে হবে 18 মান্থ, 18 মাস। 18 মাস সময় আমাদেরকে ধরতে হবে এইচএসসির জন্য। এটা যদি বাড়ে সেটা আমাদের জন্য ভালো, যদি এটা বেড়ে 20 মাস হয় ওটা আমাদের জন্য ভালো, 22 মাস হয় তাহলে আরো ভালো। দেখো, এইচএসসি লাইফে তোমার সাবজেক্ট কিন্তু 13টা। 13টা সাবজেক্টে পরীক্ষা নিতে গেলে তোমার যে কলেজে হাফ ইয়ারলি পরীক্ষা হয়, ইয়ারলি পরীক্ষা হয়, প্রি টেস্ট পরীক্ষা হয়, টেস্ট পরীক্ষা হয়, মডেল টেস্ট, এত এত পরীক্ষা তোমার জীবন থেকে অলরেডি 4-5 মাস নিয়ে নিবে। তো তোমাকে যদি আমি আরো কমাই বলি আপেক্ষিক দিক থেকে, তাহলে সময় আরো কম। আর তুমি এসএসসি তে সময় পাইছো 2 বছর 2 মাস, এখন তুমি পাচ্ছ তার থেকে প্রায় 4-5 মাস কম, 18 মাস। তা তোমার পড়ালেখার যে তোমার কন্টেন্ট সেটা প্রায় 100 গুণ বেশি, তোমার সময় কম। তাই আমি যদি শুরু থেকে একটা ভুল ধারণা নিয়ে শুরু করি যে সময় হলো 2 বছর, তাহলে আমি শুরুতেই পিছিয়ে গেলাম। তাই আমাদের মনে রাখতে হবে যে এইচএসসি লাইফ কখনোই 2 বছর না। আচ্ছা, এরপরে এরপরে হলো আমাদের বুক ডিসিশন, এই বুক লিস্ট। তোমরা খুব দ্রুতই দেখবা যে এখনো নতুন এডিশনের বই বের হয়নি, আমরা বুক লিস্টে একটা ভিডিও দিব। সঠিক বই চয়েস করার অভাবে অনেক পরিশ্রমী ছাত্রের পরিশ্রমটাও নষ্ট হয়ে যায়। কিছু কিছু কলেজ আছে যেখানে কলেজের একটা নির্দিষ্ট টিচারের সাথে একটা নির্দিষ্ট বইয়ের একটা পার্সেন্টেজ আছে, তখন সেখানে তাদেরকে প্রেশারাইজ করা হয় যে এই বইটাই কিনতে হবে, নাহলে তোর A+ পাবি না, এই বইটাই লাগবো, আমরা বই না আনলে তোর মাইর দিব। এই জন্য কিছু পোলাপান বাধ্য হইয়া একটা কলেজের একটা নির্দিষ্ট বই কিনে, কিন্তু আসলে কেউ ওই বইটা পড়ে না, খালি কারা পড়ে? ওরাই পড়ে। এভাবে বই নিয়ে আসলে ভুল ডিসিশনের জন্য আমাদের তো পস্তাইতে হয়। প্লাস কিছু কিছু অতি পাকনা বড় ভাই আমাদের মাথায় জ্ঞান দিয়ে দেয় যে প্রত্যেক বিষয়ে বই লাগবে একাধিক। এক স্টুডেন্টের বাসায় গেছি, কেমিস্ট্রি 3টা বই, ইন্টারমিডিয়েট শুরুই হয় নাই। হাজারির বইও আছে, গোসারের বইও আছে, আবার তোমার কবির স্যারের বইও আছে। এত মোটা মোটা 3টা বই যদি একটা স্টুডেন্টের সামনে থাকে পড়ার টেবিলে, তাহলে ও কোন টপিকে যায় কোনটা পড়বো? একটা সংজ্ঞা পড়তে যাবো, দেখবো এই বইয়ের সংজ্ঞা সোজা, ওই বই একটু সোজা, ওই বইয়ে কঠিন, এখান থেকে এটা ওখান থেকে ওইটা। এভাবে শুরুতে একাধিক বই না পড়া, সর্বপ্রথম আমাদের লক্ষ্য থাকতে হবে একটা বই শেষ করা। আমাদের প্রথম টার্গেটে থাকবে ওয়ান বুক। কোন বই? সেই বই নিয়ে আমরা একটা ভিডিও বানাবো, বুক লিস্ট। কিন্তু বই রাখতে হবে আগে একটা। একটা বই একবার শেষ কইরা রিভিশন দিয়ে তারপরে সাথে একটা হেল্পিং বই রাখতে হবে, যে আমি আরেকটু অতিরিক্ত ইনফরমেশন নিতে চাই, আরেকটা বই থেকে ইনফরমেশন নিব। কিন্তু কিছু মানুষের সঠিক পরামর্শের অভাবে একাধিক বই মাথার মধ্যে প্রেসার দিয়ে ঢুকাইয়া আসলে লাভ হয় জিরো, যেই লাভ সেই কত। তাহলে বই নিয়ে বলছি আমাদেরকে বিরত থাকতে হবে। তারপর দেখো কি বলছি, দূরের কলেজ। দেখো, অনেকে আছে, ধরো আমরা থেকে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে পড়তে যাই হলো সরকারি বিজ্ঞান কলেজ, এটা কোথায়? তেজগাঁও। নারায়ণগঞ্জ থেকে তেজগাঁও যেতে সময় লাগে হলো মিনিমাম লিস্ট 1.5 ঘন্টা। আর রেগুলার টাইম হলো 2 ঘন্টা। একটা মানুষের যদি কলেজ যাইতে লাগে 2 ঘন্টা, আমি তো আমার জেলার উদাহরণ দিলাম, অন্য জেলার কথাই ভাবো। ধরো ঢাকায় থাকে গুলিস্তান, তোমার কলেজ চয়েস করছে উত্তরা রাজুক, এই গুলিস্তান থেকে উত্তরা, উত্তরা থেকে গুলিস্তান, এই সময় আসতে তো 4 ঘন্টা নাই। একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টের সপ্তাহে যদি 5 দিন 4 ঘন্টা করে তোমার রাস্তায় চলে যায়, তাহলে পড়ালেখা করবে কখন? এখন মনে হচ্ছে আসলে 4 ঘন্টা, আসলে কি 4 ঘন্টা? 2 ঘন্টা আগে যাওয়ার জন্য আমার যে প্রিপারেশন, আসার পরে আমার শরীরে যে ক্লান্তি দূর করা, সব মিলে 5 থেকে 6 ঘন্টা একটা স্টুডেন্টে চলে যাচ্ছে দৌড়াদৌড়ি করে। আরেকটা স্টুডেন্ট কি করলো, বাসার সবচেয়ে কাছে মোটামুটি একটা ভালো একটা কলেজ সে চয়েস করলো, তার সেই 6 ঘন্টা সময় লাগলো যাইতে 10 মিনিট, 15 মিনিট, আসতে 15 মিনিট বা 1 ঘন্টা। ও প্রতিদিন 5টা ঘন্টা করে যদি কেউ বেশি পায়, এই শুধুমাত্র কলেজের ভুল চয়েসের জন্য, কলেজ কি তোমার এই 5 ঘন্টা কাভার করে দিতে পারবে? আসলে কি পারে? ইন্টারমিডিয়েট সব পরে তোমাকে নিজেকে শিখতে হবে, কতটুকুই বা কলেজ তোমার সাপোর্ট দেবে। তাহলে অবশ্যই কলেজের চয়েসটা অবশ্যই সবচেয়ে বাসার থেকে যেটা কাছে, সেটা এখন যত কম দামি কলেজে হোক, বাসার থেকে যেটা কাছে সেই কলেজে আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, কিছু কিছু কলেজ আছে আমাদের ড্রিম থাকে, সেটা আলাদা ব্যাপার, সেক্ষেত্রে আমি সেখানে থেকে পড়বো। যদি আমি নর্থ পড়ি, আমি মনোযোগ থেকে নিব, আমি অন্য কোথাও ফার্ম গেট থেকে নিব, যেখানে থেকে পারি
সেটা তো আলাদা ব্যাপার, এগুলো কলেজের চয়েস। তারপরে দেখো আমরা আসলে অনেকেই ইন্টারমিডিয়েট জীবনের 1 বছর পার করে দিই, কিন্তু আমরা জানি না আসলে আমরা জীবনে কি হতে চাই। অথচ এই জিনিসটা সবার আগে আমাদেরকে নির্দিষ্ট গোল সেট করা দরকার। আমি যদি আমার লাইফে কোনো গোলই না রাখি, তাহলে তো আমি বুঝবোই না আমার কোন দিকে ফোকাস করা লাগবে। যেমন আমার যদি লক্ষ্য থাকে ইঞ্জিনিয়ার হওয়া, তাহলে আমি শুরু থেকে কি করব, বেশি বেশি ম্যাথে ফোকাস দিব, ফিজিক্স এর ম্যাথে ফোকাস দিব, ম্যাথে ফোকাস দিব, একটু ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক কিনে যখনই সময় পাই বোর্ড কোশ্চেনের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করবো। আর আমি যদি নাই জানি আমি কই পড়বো, তাহলে আর সলভ করবো কি? যদি আমার মেডিকেল লক্ষ্য থাকে তাহলে বায়োলজি আমি প্রচন্ড জোর দিব। ঢাকা ইউনিভার্সিটি জোর থাকলে, লক্ষ্য থাকলে আমাকে অলরাউন্ডার হতে হবে, ম্যাথও পারতে হবে, বায়োলজি পারতে হবে। এইভাবে যদি আমি গোল সেট করে রাখি, তাহলে না পড়ালেখা আগাতে সুবিধা হবে, ঠিক না? তাহলে সবার আগে যেটা করবা, অবশ্যই পরিবারের সাথে আলোচনা করে নিজের একটা লক্ষ্য সেট করবা। এমন যেন না হয় যে আমার লক্ষ্য একটা, পড়ে যায় বাসার জন্য যে আমার লক্ষ্যটা পাল্টাই দিয়েছে। তো অবশ্যই একটা লক্ষ্য তোমরা সেট করে রাখবা। এরপরে দেখো আমাদের যেটা এখন সবচেয়ে বেশি ভুল হয়, আমরা একই সাথে এত বেশি অনলাইন কোর্স কিনে রাখি, এখানে কিনি, ওখানে কিনি, এখানে কিনি, 3টা 4টা। আমি যদি 4টা অনলাইন কোর্স কিনে রাখি, আবার বাইরে দিয়ে সারাদিন 6-7টা ব্যাচ পড়ি, তাহলে আমি পড়বো কখন? আমার এটা পড়ার টাইম আছে না? আমরা বায়োলজি মুখস্থ কি ব্যাচ করাই দিব? আমার বায়োলজি যে আমার ম্যাথ যে ম্যাথ প্র্যাকটিস কি আমার কোচিং করাই দিব? আমার তো আমার পড়ার জন্য টাইম রাখতে হবে, তাই না? তাহলে আমরা যে কোনো একটা জিনিস ফলো করব, একটা জিনিস ফলো করি, শেষ করি, শেষ করার পরে যদি আমার কোনো আপগ্রেড দরকার পড়ে, আমি অন্য কোনো কোর্স, অন্য কোনো ব্যাচে গেলাম। কিন্তু শুরুতেই একাধিক ব্যাচে ভর্তি হয়ে থাকা, একাধিক কোর্স কিনে রাখা, এটা আমাদের জন্য উল্টা একটা অভিশাপ হয়ে দাঁড়াবে। আচ্ছা, এরপরে হলো কি, এই যে আমরা যখন ব্যাচ পড়ি, ব্যাচে যাই মানে একটু সাইজা গুইজা ফিটফাট হইয়া ব্যাচে যাই, ব্যাচে যাইয়া বান্ধবীর সাথে বন্ধুর সাথে একটু আড্ডা দেই, ব্যাচ শেষ করি, ফুচকা খাই, চা খাই, আয়সা পড়ি। কি পড়ালো ব্যাচে তার তো কোনো খবর নাই, আবার পরের দিন যাই, চিল করি, আয়সা পড়ি। এভাবে যদি আমরা ব্যাচ পড়ি, তাহলে আমাদের দ্বারা কিছুই হবে না। প্রত্যেক দিন আমার একটা পারপাস থাকতে হবে, আমি আজকে যাচ্ছি নতুন কিছু শিখতে, শিখলাম শেষ না, বাসায় যাইয়া সেটা প্র্যাকটিস করা, এসডব্লিউ করা। হ্যাঁ, চিল করব, চিলের জন্য আলাদা টাইম রাখতে হবে। আমি একটা দিনের নির্দিষ্ট সময় চিলের জন্য রাখবো, ব্যাচ শেষ করে 10-15 মিনিট বন্ধুদের সাথে আড্ডা দিব, তারপরে বাসায় গিয়ে আমার তো পড়ালেখা কথা ভাবতে হবে। আমার যদি খালি মাথায় থাকে আমি খালি চিল করবো, খালি এগুলোই প্ল্যান করি, কাল তো আর পড়ালেখা হবে না। তো ব্যাচ টাইমটাকে আমাদেরকে ইফেক্টিভ ভাবে কাজে লাগাইতে হবে। এরপরে হচ্ছে পড়া জমায় রাখা। ওর মনে মাত্র তো উঠলাম ইন্টারমিডিয়েট লাইফে, এখনই এত কি পড়া, পরীক্ষা আসুক, পরীক্ষার আগে যাই দেখি জমায় শুধু আকাশ সমান পাহাড় সমান পড়া, এরপরে মাথায় হাত। এই পড়া জমায় রাখা স্বভাব যাদের আছে ভাই, আল্লাহর ওয়াস্তে ধরা বাদ দে, কারণ পড়া জমায় জীবন ইন্টারমিডিয়েট পাস করতে পারবে না। এই পড়া যদিন যখন যেটা পড়াই দিবে তখনই সেটা শেষ করে ফেলতে হবে, পড়া জমানো কখনোই করা যাবে না। আসক্তি, কার যে কিসে আসক্তি ভাই, কারো মোবাইলে আসক্তি, কারো গেমসে আসক্তি, কেউ আছে হের মন চাই যে আমি ইন্টারমিডিয়েট লাইফতে নেই, ফ্রিল্যান্সার হয়ে যাবো, খালি সে কোড করে, খালি এটা করে। কিরে ভাই, তুই কি কোড করতে ইন্টারমিডিয়েট উঠছস? আগে তো ইন্টারমিডিয়েট পাস করতে হবো, একটা প্ল্যাটফর্মে যেতে হবে, এক্সট্রা অ্যাক্টিভিটিস এর জন্য টাইম থাকবে, এক্সট্রা পড়ালেখার জন্য টাইম থাকবে। আসল পড়ালেখাটা, তোমরা একটা কথা শুনছো না যে পড়ালেখাটা হলো একের মতো ওয়ান, ওয়ান ঠিক রাখা, ওয়ানের পরে তুমি যতগুলো জিরো বসাবা তোমার ভ্যালু বাড়বে। আর ওয়ান বাদ দিয়ে তুমি যতই জিরো বসাবে এক্সট্রা স্কিল গুলা, কোনো ভ্যালুই থাকবে না। তো পড়ালেখা হলো এক, আগে পড়ালেখা ঠিক রাখা, তারপরে 1টা 2টা 3টা 4টা 5টা জিরো, একাধিক স্কিল। গেম খেলবি, গেম খেলার একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে, দৈনিক আধা ঘন্টা আমি গেম খেলবো, আমি ঘুরবো, এটা করবো, যেটাই করুক, এগুলো কোনো কিছুর প্রতি আমাদের এত বেশি আসক্তি হয়ে যাওয়া যাবে না যে আমি আমার পড়ালেখার কথাটা ভুলে গেছি। তাহলে কোনো কিছুর প্রতি যার ইন্টারমিডিয়েট লাইফে নেশা হয়ে যায়, সে সেই নেশা থেকে কখনোই বের হতে পারে না, পড়ালেখা জগতে সে কখনোই প্রবেশ করতে পারে না। তাহলে আমাদের কখনোই কোনো নেশা তৈরি করা যাবে না ইন্টারমিডিয়েট লাইফে। এরপরে হলো আমাদের মধ্যে একটা ভুয়া চিন্তা মাথার মধ্যে ঢুকানো, যে সৃজনশীল সলভ করে হলো টেস্ট পেপারের পরে, মানে টেস্ট পেপার কেনার পরে। অথচ প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে আমি যদি প্রত্যেকটা গাণিতিক সমস্যা সলভ করি, তাও আমি সৃজনশীল করতে পারবো না। তো সৃজনশীল তো প্যাটার্নই আলাদা, সৃজনশীল ব্রেন থিঙ্ক করতে হয় ডিফারেন্ট ভাবে, কম্পারিজ করা, এটার সাথে তুলনা করা। আর এমসিকিউ সলভ না করে তো পরীক্ষা হলে, জীবনে যখন প্রথম এমসিকিউ পরীক্ষা দিতে যাই, নাম্বার পাই 25-7, 25-8। অথচ আমরা যদি আগে থেকে আমি নতুন না কিনলাম, পুরাতন একটা টেস্ট পেপার আমি তো কালেক্ট করতে পারবো, বা একটা পুরাতন একটা টেস্ট পেপার কিনে যখন এই যে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ওটা সৃজনশীল এমসিকিউ আমরা শেষ করে ফেলবো, তাহলে আমরা অনেকের থেকে আগে থাকবো। ইন্টারমিডিয়েট লাইফে একটা কম্পিটিশন দেবে ভাই, তাই না? তোরা ধর 50,000 এ প্লাস দিয়ে দিছে সরকার, তোরা 50,000 এ প্লাস দিয়ে দিছে, সরকার কোনো লস আছে? কোনো লস নাই। কিন্তু পাবলিকের সিট তো 50,000 না। তা আমার সবার সাথে কম্পিটিশন, আমার বন্ধুর সাথে আমার কম্পিটিশন। আমাকে যেভাবে হোক আগায় থাকতে হবে, যুদ্ধে আগায় থাকতে হবে। তাহলে অবশ্যই আমাদের যেটা করণীয় সেটা হলো সৃজনশীল এমসিকিউ সলভ করে ফেলা। আর কিছু নবাব জাদার বাচ্চা আছে, এই যে
আমার দ্বারা মুখস্থ হয় না, আমার বায়োলজি মুখস্থ হয় না, আমি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ মুখস্থ করতে পারি না। মানে মনে হলো লাট সভা, লাট নবাব, ও কিছু মুখস্থ করতে পারে না। তাহলে তুই পড়াশোনা করতেছিস কি লেগা? এই মুখস্থ করতে পারে না, এগুলা যারা বলে এরা হলো একটা স্নেক স্নেক। এরা আসলে ঠিকই করে, কিন্তু মানুষকে করতে দেয় না। বলে মুখস্থ করার কিছু নাই, তাহলে বুঝতে হবে এই যে একটা আমাদের টেন্ডেন্সি, এখান থেকে বেরোয় আসতে হবে। বায়োলজি মানেই তো মুখস্থ রে ভাই, বায়োলজি প্রত্যেক লাইনেই এমসিকিউ। ফিজিক্সের ডেফিনেশন কি মুখস্থ করা লাগবে না? অনুধাবন তো তো মুখস্থ করতে হয় কিছু কিছু। তাহলে আমাদের যাদের এই মুখস্থ প্রতিভাটা নাই, তার এরকম ফ্লেক্স দেব না যে আমি মুখস্থ করতে পারি না। আমরা কি করব? মুখস্থ করব, আবার ভুলে যাব, আবার রিভিশন দিব, আবার ভুলে যাব, আবার রিভিশন দিব। মুখস্থ টেকনিক যার ভালো আছে তার একবারই হয়ে যায়, যার হয় না সে একবার করবে, 10 বার বলবে, 10 বার রিভিশন দিবে। কিন্তু মুখস্থ করব না, এই টেন্ডেন্সি রেখে ইন্টারমিডিয়েট লাইফ পার হওয়া যাবে না, এসএসসি লেভেল পার হওয়া গেলেও। ঠিক আছে? তো এই হলো আমাদের 10টা ভুল। যে ভুলগুলো একটাও যদি আমরা করি, তাহলে আমাদের ইন্টারমিডিয়েটের প্রত্যেকটা ধাপে ধাপে আফসোস করতে হবে যে ইস এটা কেন করলাম। তোমরা এখান থেকে সতর্ক হয়ে যাও এবং বন্ধুদেরকেও জানাই দাও যাতে এই ভুলগুলো আর কেউ না করে।